এই সভায় আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা যে ধরনের আচরণ তার বক্তব্যে রাখলেন, সেটাতে একটা জিনিস বোঝা যায় কি ধরনের রাজনীতি তারা করছে। প্রথমত দেখা গেল যে বাম শক্তি আব্বাস সিদ্দিকীর পায়ে পড়ে গেল এবং নিজেদের ষষ্ঠাঙ্গে তার পায়ের উপর গিয়ে পড়ল। একদম আনকন্ডিশনাল সারেন্ডার টু আব্বাস সিদ্দিকী। দ্বিতীয়ত এটাও দেখা গেল যে কিভাবে আব্বাস সিদ্দিকী কংগ্রেসকে প্রকাশ্যে হুমকি দিল, সোনিয়া গান্ধীর নাম নিল এবং দেখাতে চাইল যে তোমরা কংগ্রেস আমার টার্মসে রাজনীতি করো, তা না হলে জাহান্নামে যাও। আজকে যেটা গতকাল যেটা দেখলাম, সেটা দেখা গেল একদিক থেকে যে এই জোটটা, যাকে ওরা ম্যান অফ দ্য ম্যাচ বা অনেক কিছুই বলা হচ্ছে, এই জোটটা চালাচ্ছে আব্বাস সিদ্দিকী। সামনে হয়তো টুম্পা নাচ, কিন্তু ভেতরে মুখোশটা খুলে নিলেই বোঝা যাবে এটা মৌলবাদী শক্তি। এই মৌলবাদী শক্তি আজকে বাংলায় মাথাচাড়া দিয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির অনুপ্রাণিত হয়ে। তারাই তাদের এতদিন ধরে নার্চার করে এসছে, তাদের সাহেবিয়ে এসছে এবং এখন সেই ব্যাকল্যাশটা আজকে দেখা গেল ব্রিগেডের মাঠে। তারা বলেছেন যে তারা পুরো এই যে জোটটা হয়েছে তার রিয়েল মাসল হচ্ছে আব্বাস সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে মানুষের কাছে, আর শুধু বাংলার সবাইকে, আর বিশেষ করে যারা অনেকে এখনো বামপন্থী বা কংগ্রেসকে কোনো মতে সমর্থন করে, তাদের জিজ্ঞেস করা উচিত যে তারা কাকে নিয়ে সামনে নির্বাচনে যাচ্ছে। আর যে ফেসটা যেই হোক, সে সেলিম হোক বা আব্বাসী হোক, শক্তিটার আসল রূপটা কি, সেইটা নিয়েই আজকে তাদের বিবেচনা করা উচিত। কারণ আজকে যদি কংগ্রেসকে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে যারা ওদের একজন অ্যালাই, তাদেরকে যদি হুমকি দেয়, তাহলে কালকে পাড়ায় পাড়ায় যে কি হুমকি আরম্ভ হবে এই একই শক্তি, সেটা লোকের বিবেচনা করা উচিত। এইটাই যদি হয় তাদের ধর্মনিরপেক্ষ বিকল্প, তাহলে বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সামনে অনেক দুর্দিন আছে। আজকে আমরা তাই বলতে চাই যে এই যে তৃতীয় শক্তি বা যে ধরনের মৌলবাদী শক্তিকে পালন করে এসছে মাননীয়রা, তার যদি একটাই বিকল্প থাকতে পারে, আর যদি পশ্চিমবঙ্গ এবং বাঙালিদের অস্তিত্ব সামনে রেখে আমরা নির্বাচনে যাই, তাহলে শুধু একটাই চয়েস আছে লোকেদের কাছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সৌমিত্র, এখন গতকাল আমরা তৃণমূলের অনুপ্রেরণায় মোহাম্মদ
মোহাম্মদ সেলিমের প্রযোজনায় ভাইজানের ব্রিগেড দেখেছি, এবং এর মধ্যে সবচেয়ে তাৎপর্য বিষয় এটাই যে সেখানে ইনকিলাবের সামনে কোনো কিছু ম্লান হয়ে যাওয়া তো দূরের কথা, অন্য কিছু ইনকিলাবকে ছাড়িয়ে গেছে। এই মঞ্চে কোথাও জ্যোতি বসুর নাম বা বুদ্ধদেব ভট্টাচার্যের কথা শোনা যায়নি। কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও বন্দে মাতরম শব্দ গোটা ব্রিগেডে শোনা গেল না। শব্দ উচ্চারণ, মঞ্চবিন্যাস, বক্তা বিন্যাস বিভিন্ন ভাবে তাদের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করলো পশ্চিমবঙ্গের মাটিতে আরেকটা বিষাক্ত শক্তি জন্ম নিল। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুরাবর্তীর সমাবেশে কমরেড জ্যোতি বসু উপস্থিত ছিলেন। আর 2021 সালে ফেব্রুয়ারি মাসের শেষ লগ্নে আরেকটি বিভেদকামী শক্তির সঙ্গে, ভাইজানের সঙ্গে বিমান বসুর উপস্থিতি প্রমাণ করে দিল যে কমিউনিস্ট পার্টির ট্র্যাডিশন বদলায়নি। তারা একদিন যেমন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশনের তত্ত্ব দিয়েছিলেন, একদিন তারা সেই মঞ্চে উপস্থিত ছিলেন যেখানে আওয়াজ উঠেছিল কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा बाद में भारत स्वाधीन होगा। সেদিন যারা এই মতের সমর্থক ছিলেন, আজকে দীর্ঘদিন সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করবার পরও তারা যে একদমই বদলাননি তার প্রমাণ হলো সেটা। টুকরে টুকরে গ্যাং, দেশদ্রোহী অনেক কথা এখন তৃণমূল আর সিপিআইএম ঐক্যবদ্ধভাবে বলছেন। মোহাম্মদ সেলিমের শব্দচয়ন আর তৃণমূল নেতাদের শব্দচয়ন বিজেপির আক্রমণের ক্ষেত্রে কোথাও কোনো পার্থক্য নেই, মিলেমিশে সব একাকার হয়ে গেছে। যারা এই শক্তির সমর্থন করছেন, যে ব্রিগেডের সিপিএম এবং কংগ্রেস অংশগ্রহণ করেছিল, এখন পশ্চিমবঙ্গের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আরেকটা বিভাজনের দিকে আমরা এগিয়ে যাব কিনা। আজকে তৃণমূল কংগ্রেসের লাগাতার তোষণের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের লাগাতার বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির কারণে আজকে এ ধরনের শক্তির উত্থান সম্ভব হয়েছে। একই সঙ্গে তৃণমূলের রাজনীতির কারণেই আজকে ওয়েসির মতো শক্তি, আজকে তারা পশ্চিমবঙ্গের মতো একটি যাকে সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেখানে এসে রাজনীতি করবার সাহস দেখাচ্ছে। তবে আমরা বিশ্বাস করি অচিরেই এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করবে। এক সময় ভারতীয় জনতা পার্টির পতাকা ধরতে আসার কারণে যার বিরুদ্ধে অনেক মামলা হয়েছিল, তিনি খুনের মামলার আসামি, যার বেল হাইকোর্ট রিজেক্ট করেছে। 26 তারিখে সেই আনিসুর রহমান, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার আনিসুর রহমানকে এই সরকার মুক্ত করে বাইরে নিয়ে আসছে। এই প্রক্রিয়া সর্বত্র চলেছে। এমসিসি লাগু হয়ে যাবার ঠিক আগে একদিকে যেমন ব্যাকডেটে বিভিন্ন জায়গায় সরকারের ডোল ডিস্ট্রিবিউশন চলেছে, আবার একদিকে এই ধরনের কুখ্যাত সমাজ বিরোধীদের বহু জায়গায় হিস্ট্রি শিটারদের, যারা দীর্ঘদিন জেলের মধ্যে আছেন, তাদের শুধু নির্বাচনে কাজে লাগাবার জন্য তৃণমূল কংগ্রেস বাইরে নিয়ে এসেছে। আজকে যুব এবং ক্রীড়া দপ্তর থেকে ব্যাকডেটে সরকারি অফিসে বসে ক্লাবদের টাকা বিলি করা হচ্ছে। আমার মনে হয় এই রাজনীতির, এই রাজনৈতিক সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গের বেরিয়ে আসবার সময় এসেছে, এবং অদূর ভবিষ্যতে এরা পশ্চিমবঙ্গকে, যারা এভাবে সন্ত্রাস হিংসার কবলে নিয়ে গিয়েছেন, যারা প্রত্যেকটা নির্বাচনকে রক্তাক্ত করে দিয়েছেন, যারা প্রত্যেকটা নির্বাচনকে নিজের দলের কর্মীদের পর্যন্ত খুন করতে রেয়াত করেননি, তাদের হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। আমরা দলের পক্ষ থেকে সর্বস্তরে এই ভাইজানের এই ঔদ্ধত্য, তার এই আগ্রাসী অবস্থান, বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ধর্মের নামে প্রভাবিত করবার প্রচেষ্টা,
সমস্যার মূলে না গিয়ে ভাগিদারি অংশীদারির মতো রণহুঙ্কার, এর বিরুদ্ধে মানুষকে সচেতন করব। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত সীমাবর্তী মানে বাংলাদেশের সীমানায় যে সমস্ত জেলাগুলি আছেন, তাদের মানুষের যে দৈনন্দিন অভিজ্ঞতা, সেখানে যে রাজনৈতিক রসায়ন, সেখানে মাটির যে গন্ধ, সেটা তারা বিচার করে এদের মোকাবেলা করবেন। কিন্তু আমরা আবার বলছি, আমাদের রাজনীতি কোনো বিভাজনের রাজনীতি নয়, আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। এবং এই প্রশ্নে আমরা কোনো অবস্থায় কোনো আপোষে যাব না। আমাদের রাজনীতি শুধুমাত্র ভোট কেন্দ্রিক রাজনীতি নয়, তাহলে ভারতবর্ষে অনেক কয়েক দশক আগে আমরা এই দেশের ক্ষমতার শীর্ষে পৌঁছে যেতে পারতাম। কিন্তু আমরা আমাদের 52 সাল থেকে চলার পথে কোনোদিন আমাদের মতাদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করিনি। আমাদের কোনো আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে ডাইলিউটেড হয়ে গেছে, এই অভিযোগ কেউ করতে পারবে না। মতাদর্শ বিসর্জন দিয়ে নিজেদের লাইন ত্যাগ করে আমরা কোনোদিন রাজনীতি করিনি। আজও পশ্চিমবঙ্গে এই যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, একে রোকবার জন্য আমরা সর্বস্তরে, আমরা সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। এবং মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, পশ্চিমবঙ্গকে আবার ভাগ করতে দেওয়ার যে ঘৃণ্য অপচেষ্টা, যে চক্রান্ত তৈরি হয়েছে গতকাল থেকে, মানুষ যে নতুন একটা ভাইজানের ব্রিগেড দেখেছেন এবং পশ্চিমবঙ্গের দুটো প্রাচীন রাজনৈতিক দলের যে আত্মসমর্পণ দেখেছেন, যে নির্লজ্জ তোষণ দেখেছেন, তার বিরুদ্ধে সেটা আমরা তার সামনে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং 3 জন পুলিশ অফিসার যারা এখন কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত আছেন, তাদের সাসপেনশনের দাবি করেছি। সেটা নিয়ে আজকে সকালেই লালবাজারের সামনে আমরা একটা প্রেসের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাছাড়াও আজকে আমরা ইলেকশন কমিশনকে দুটো বিষয় আমরা প্রতিবাদ করেছি। প্রথমটা হলো যে 27 তারিখে মডেল কোড লাগু হবার পরে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম 27 তারিখে একটা মসজিদের মধ্যে একটা, যেটাকে বলে রাজনৈতিক বা নির্বাচনী সভা, যেখানে তিনি লোককে আবেদন করেছিলেন বিজেপিকে হারানোর জন্য, মসজিদের মধ্যে সভা করাটা, রাজনৈতিক সভা করাটা মডেল কোডের উল্লঙ্ঘন করা হচ্ছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। দ্বিতীয়ত আরেকটু সিরিয়াস আছে, যেটা হচ্ছে 27 তারিখে আবার সন্ধ্যেবেলায় মডেল কোড লাগু হবার পরে হাওড়াতে শ্রী অরূপ রায়ের নেতৃত্বে রামকৃষ্ণ কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে মানুষকে টাকা বিলি করা হয়েছে। আজকে যেটা এক্ষুনি শ্রমিকদা বলল যে ক্লাব আর অন্য সংগঠনকে এখনো ক্রীড়া দপ্তর থেকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, যেটাও আবার মডেল কোডের উল্লঙ্ঘন। তাই এই সব জিনিসগুলো আমরা এই দুটো ব্যাপারে আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং অন্যটার ব্যাপারেও আমরা সামনের দিনে ওটাও লিখে করব। আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে যেখানেই আপনারা দেখেন যে মডেল কোড ভায়োলেট করে কিছু করছে, তাহলে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করুন। কেন তা না হলে এই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে চালানো যাবে না। সেটা মানুষের কাছেই আমাদের আবেদন, তাদের থেকেই যেন এই ভায়োলেশনের কথাগুলো ইলেকশন কমিশনের কাছে পৌঁছে যায়। স্বপনদা, এই যে মডেল কোড ভায়োলেট হলে নির্বাচন কমিশনকে যদি মানুষ জানায়, আপনাদেরকে জানানোর জন্য কোনো হেল্পলাইন নম্বর বা ইমেল আইডি রাজ্য বিজেপির পক্ষ থেকে কি চালু করা হবে? মানুষ যাতে বিজেপিকে জানাতে পারে, কারণ পুলিশকে তো অনেকে বিশ্বাস করে না বা নির্বাচন
কমিশনেরও বিভিন্ন দেখুন অনেক মাধ্যমে আজকে ধরুন যে এই যে আমি কথাটা বললাম ভোট চিন্তায় পোস্টাল ব্যালটকে কিরম ভাবে একটা করে যাতে থাপ্পা মেরে তৃণমূলের বক্সে ফেলে দেয়া যায় তার যে পরিকল্পনাটা চলছে সেটার খবরটা আমরা কোথা থেকে পেলাম? সেই খবরটা হলো পুলিশের কাছ থেকে। এখন একটা অবাক কাণ্ড যে আজকে পুলিশের ভোট পুলিশ নিজেরাই লুট করছে। এখন এই ধরনের খবর সব আমাদের কাছেই আসছে বিভিন্ন সূত্রে, আমার কাছে আসছে বা আমাদের যিনি ইলেকশন কমিশন দেখছেন শিশির বাজোরিয়া তার কাছে আসছে, বা সমিতদার কাছে আসছে, বা দিলীপদার কাছে আসছে, মুকুলদার কাছে আসছে, সবাইদের কাছেই আসছে। তো মানুষ অলরেডি তারা বিজেপির কাছে তাদের অভিজ্ঞতাটা বলছে। স্বপনদা, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর আজকে প্রিন্সিপাল অ্যাডভাইজার হয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর, এটা কিসের মেসেজ, কি মনে হয়? আমি প্রশান্ত কিশোরকে তার প্রফেশনাল জীবনে উন্নতির জন্য আমি স্বাগত জানাচ্ছি। ভাড়া করা কনসালটেন্ট, তুমি একজনের থেকে আরেকজনের যেতে পারে, ওনার তো কোনো স্টেক নেই। ওনার কাছে বাংলা হচ্ছে একটা টেস্ট কেস, ওনার কোনো ফিলিংও নেই এটার মধ্যে। উনি কনসালটেন্ট ফিজ যেখানে পাচ্ছেন সেখানে চলে যাচ্ছেন। এখনো যারা কংগ্রেস বা বামপন্থীদের ভোট করছে তাদের ভেবে দেখো এই জোটের আসল রূপটা কি। আমি সেটা আরেকটু বেড়ার অভিযোগ করেন কয়েকটা মানুষ কংগ্রেস বা বামপন্থীদের কি আপনারা আপনাদের দিকে ভোট দিতে আহ্বান জানান? আমরা সর্বত্র পশ্চিমবঙ্গে যত ভোটার আছে একটা নির্বাচনে আমরা সবাইকে নিয়ে যেতে চাই, যারা দেশকে ভালোবাসে, সামাজিক ব্যবস্থার একটা সমন্বয় দেখতে চায়, যারা এই ধরনের মৌলবাদী শক্তির বিরোধিতা করেন, যারা বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের আমরা সবাইকে বলছি যে আজকের এই নির্বাচন 21-এর যে নির্বাচনটা হতে চলেছে এটা শুধু একটা সরকার পাল্টানোর ব্যাপার নয়, এ আরো বড় আছে, এটা আরো বড় একটা কিছু ব্যাপার আছে এর মধ্যে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাঙালির অস্তিত্বের লড়াই। এই কথাটা আমরা বারবার বলে এসেছি, আর এটা আমরা দেখতে পেলাম। এটার যে যদি কোনো প্রুফ আপনারা চান তাহলে দেখুন, ভিডিওটা দেখুন, সেদিনকার কি ধরনের আত্মসমর্পণ, বামপন্থী শক্তি পায়ে পড়ে গেল, প্রায় অদিত দাকে প্রায় ঠেলে সরিয়ে দিল, একজন জাতীয় কংগ্রেসকে ওরকম ভাবে অসম্মান করে চলে গেল, দেখিয়ে দিল যে তুমি হচ্ছে একটা কোনো থার্ড রেট একটা পার্টনার এখানে। এই ধরনের, তার মানে আসলে কে? সামনে বিমানদা থাকতে পারে, সামনে টুম্পা নাচ হতে পারে, কিন্তু মুখোশটা খুলে দিন, কে আসছে? সেই আব্বাস সিদ্দিকী। তো আব্বাস সিদ্দিকীর মুখটা সামনে রেখে যারা ভোট দিতে চান তারা দিন বামপন্থী। তাদের নেতা হচ্ছে আজকে আব্বাস সিদ্দিকী, কংগ্রেসের নেতা হচ্ছে আব্বাস সিদ্দিকী, এই জোটের আসল মুখ হচ্ছে আব্বাস সিদ্দিকী। এখন কংগ্রেসের সমর্থক বা বামপন্থীদের যারা সমর্থক তারা চিন্তা করুন, এই জোটের সঙ্গে থাকবে বা এই ধরনের রাজনীতিকে যারা অনুপ্রাণিত করেছে তাদের সঙ্গে থাকবে, না একটা রাষ্ট্রবাদী বিকল্প যেটা আসছে মানুষের সামনে তাকে। স্বপনবাবু, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ অভিযোগ করছেন ভোটের আগে ফের এজেন্সিকে, কেন্দ্রীয় এজেন্সিকে সক্রিয় করেছেন। ইডি তাকে নোটিশ পাঠিয়েছে, 11ই মার্চ হাজির হতে বলেছে, কার্যত বিজেপি তাকে ঘরবন্দি করার চেষ্টা করছে। আমি জানি না কুণাল কি কিছু দোষ করেছিল কি, সবাইকে তো পাঠায় না।
আমি ঠিক জানি না, কুণাল, এটা কুণালকেই জিজ্ঞেস করুন। সামনে যে ব্রিগেড আসছে, প্রধানমন্ত্রীর যে ব্রিগেড সভা হবে, সেখানে 2 লক্ষ লোক জমায়েত হতে পারে এমনটা মানে করা হচ্ছে এবং বলা হচ্ছে। তো সেক্ষেত্রে সেই শান্তিপূর্ণ ব্রিগেড রক্ষা করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে? আমরা নিশ্চয়ই এই যে ব্রিগেডটা হতে চলেছে 7 তারিখে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা যত সম্ভব পুলিশ কর্তৃপক্ষ, প্রশাসনের সঙ্গে আমরা কোঅপারেট করে, তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা সবই প্রস্তুতি নিচ্ছি। এটার বিস্তারিত যে মানে আরো যদি সামনের দিনে এর ডিটেলসগুলো হয়তো যারা এটা আয়োজনের সঙ্গে যুক্ত আছে তারাই দিতে পারবেন, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে এটাকে শান্তিপূর্ণভাবে হতে চাই। এটা কারণ দেশের প্রধানমন্ত্রী, আফটার অল তিনি থাকবেন। এখানে এমন কিছু করা উচিত না যেখানে তার অসম্মান হয়। ভোটের আগে ফের আপনারা হিংসা রাজনীতি করছেন, অভিযোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কোথায় হবে ইনশাআল্লাহ? তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন। হিংসার রাজনীতি বিজেপিকে করতে হয়, এগুলো শুনলে মানে টেবিল চেয়ার পর্যন্ত হেসে উঠবে যে তৃণমূল অভিযোগ। তৃণমূলের রাজনীতিটাই হিংসার রাজনীতি। একদিকে তৃণমূল বিভিন্ন সমাজ বিরোধী সরাসরি প্রশ্রয় দিচ্ছে, নির্বাচনের আগে জেল থেকে ছাড়াচ্ছে, এই একটা ফ্রন্ট, হিংস্র ফ্রন্ট, যারা গণতন্ত্রের কোন রকম সক্রিয় বিশ্বাস করে না। আর আরেক দিকে আছে ওই যে স্বপন এতক্ষণ বলছিলেন ভাইজানের ফ্রন্ট। ভাইজানের ফ্রন্টে সিপিএম আর মুর্শিদাবাদ কংগ্রেসের যোগ হয়েছে। দেখা যাক এটাই যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হয়, যে ক্ষয়িষ্ণু লেফট সম্পূর্ণ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। তার নেতা কালকে মঞ্চ থেকে সীতারাম ইয়েচুরি জাতপাতের রাজনীতির বিরুদ্ধে কথা বললেন, আর বিহারে কদিন আগে নির্বাচন লড়লেন লালু প্রসাদের ছেলে, সেই জালো মুসলিম ইকুয়েশন নিয়ে। সুতরাং এদের আর মানুষ বিশ্বাস করে না। তাই পশ্চিমবঙ্গের মানুষ এই পরীক্ষিত সিপিআইএম এবং মুর্শিদাবাদ কংগ্রেস এর যে আত্মসমর্পণ ভাইজানের কাছে, সেটাকে সামনে রেখেই ভোট। আরে আরেকটা জিনিস, আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকতে পারেন, একজন 70 বছর মহিলা, তাকে কি ধরনের মারধর করা হয়েছে। তার দোষ ছিল কারণ তার ছেলে বিজেপি করত। এই যে ভয়াবহ একটা ছবি লোকের সামনে আসছে, হিংসার রাজনীতি কে করছে এটা আমি জিজ্ঞেস করতে চাই। আজকে আপনি ছত্রধর মহতকে ছেড়ে দিয়েছেন, দলে নিয়েছেন। বিমল গুরুংয়ের নামে যতগুলো কেস ছিল সবকটা ড্রপ করে দিয়েছে। এখানে সবিতা বললেন অনিসুর রহমান, তার বিরুদ্ধে যা কেস ছিল সব সেগুলো ড্রপ করে দিয়েছে। যত রকমের আন্ডারওয়ার্ল্ড দুশ্চরিত্রের লোক আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন মানুষকে ভয় দেখানোর জন্য, যাতে তারা ভোট দিতে না যায়। কেন ভোট দিতে না যায় সেটা ওদের উদ্দেশ্য। কেন ভোট দিতে গেলেই ওরা জানে তার কি পরিণাম হবে। পঞ্চায়েত ইলেকশনটা এখনো আমাদের মনে আছে, আমাদের মেমোরিতে এখনো ফ্রেশ। কে ভয়ের রাজনীতি, কে হিংসার রাজনীতি? স্বপনদের নিমতার ঘটনা নিয়ে কিছুক্ষণ আগে কাকলি ঘোষ দস্তিদার একটা টুইট করেছে এবং সেখানে বলেছে যে ওই বৃদ্ধার নাতি সে দাবি করেছে যে এটা পারিবারিক কলহ ছিল এবং বিজেপি এটার রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। দেখুন, এটা একটা মানে কি বলবো, আর মানে একটা গল্প যদি বলতে হয়, একটা নতুন গল্প, প্লটটা একটা নতুন গল্প। লোকে সুইসাইড করছে, তখন বলছেন পারিবারিক ব্যাপার। ফাঁসিতে কেউ ঝুলছে, সেটা পারিবারিক ব্যাপার। এই বৃদ্ধ
মহিলার ছেলে তার পাশে, আপনারা সবাই দেখেছেন, ভিডিওটা দেখেছেন, কি হয়েছে দেখেছেন। এখন কারোর উপরে একটা চাপ দিয়ে তার পরিবারের কারোকে বলাচ্ছেন না 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 এটা কিছু না, এ পরিবারের মধ্যে পরিবারের বিবাদে এই ধরনের মারধর হয়। আমি জানি না কোন সমাজে কাকুলিদি আছে, আর উনি কেন, যেখানে দোষ হয়েছে বললেই তো পারে যে আমরা দেখবো এটা যেন না হয়, তা না হয়ে একটা নতুন গল্প চালাচ্ছেন। সুমিত ভাইয়ের একটা প্রশ্ন আছে। সুমিত ভাই কালকে আব্বাস সিদ্দিকী ভাষণ দিয়েছে, তাতে উনি এক জায়গায় বলেছেন যে আমরা দাবেদারি করতে আসি, ভাগিদারি চাইতে এসেছি। এই ভাগিদারি বলতে কি বুঝছেন? আর আরেকটা উনি মানে বাঙালিকে স্বাধীন করেই ছাড়বো এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে, এই স্বাধীনতা কোন স্বাধীনতা? একটা তো স্বাধীন বাংলার একটা তো আন্দোলন চলছেই। বিভিন্ন সময় তারা পতাকা তোলে, লিফলেট দেয়, কিছু কিছু সময় অবরোধ করে। সেই শক্তি অতীতে মালদায় সম্পূর্ণ থানা ঘিরে ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট বিক্ষিপ্ত দাঙ্গা করেছে, বিভিন্ন জায়গায় মানে ধর্মীয় সমাবেশের নামে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তৃতা করে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে, ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো, এই গান তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে। এই শক্তির উত্থান হচ্ছে। অতীতেও এই শক্তি এসেছিল 46 সালে নোয়াখালীর গণহত্যা, গ্রেট ক্যালকাটা কিলিং, কলকাতার এক জায়গায় মহিলাদের খাই পর্যন্ত কেটে মাংসের দোকানে ঝুলিয়ে রেখে আতঙ্ক তৈরি করা, বিভিন্ন জায়গায় বেছে বেছে মানুষের বাড়িতে ঢুকে খুন করা, সেটা তো বাংলা দেখেছে। ধর্মের নামে বিভাজন হয়েছে। সেদিন অবশ্য কংগ্রেসের যারা শ্যামাপ্রসাদের প্রবল আন্দোলনের চাপের কাছে বাধ্য হয়ে এক প্রকার আমাদের এখানকার বিধানসভায় কংগ্রেসরা প্রস্তাব পাশ করে হিন্দু বাংলার জন্য, মানে একটা তার নির্দিষ্ট সীমারেখা পশ্চিমবঙ্গ তৈরি হয়, একটা ইতিহাস। সেই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা চাই না, মানে আমরা বিজেপিরা চাই না। আর এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করবো না, কোনো সামান্য রাজনৈতিক স্বার্থের জন্য আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করবো না। আমরা এই লড়াই শেষ পর্যন্ত নিয়ে যাব। এই শক্তির উত্থানকে আমরা এখানে হতে দেবো না। তাদের যে সংঘর্ষ তৈরি হবে তাই হবে, কিন্তু গতকাল যে ভাগিদারি, যে উদ্ধত্ত দেখতে হবে, যেভাবে নির্লজ্জভাবে তাকে প্রত্যেকে তার কাছে পৌঁছে গেল, মানুষ দেখছে যে বিজেপি কমিউনাল আর ভাইজানের রাজনীতি সেকুলার, সিপিএম আর মুর্শিদাবাদ কংগ্রেস সেকুলার, এটা বুঝতে হবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা করা উচিত কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্বের কাছে। সোনিয়া গান্ধীকে বলুন তিনি কি বলছেন ভাইজানের কথায়, কোন স্বাধীনতা? আপনি এই প্রশ্নটা করুন। আরো অনেকে, সিপিএম এর অনেক বড় বড় তাত্ত্বিক নেতা আছে, তাদের এই প্রশ্নটা করুন। বামপন্থী অনেক ইন্টেলেকচুয়াল যারা মাঝে মাঝে মোমবাতি নিয়ে হাঁটে, অনেক কাকা কোকো কি সব করেন, তাদের এটা জিজ্ঞেস করুন, তারা কি ধরনের স্বাধীনতা, ভাইজানের স্বাধীনতায়, ভাইজানের নেতৃত্বে তারা কি ধরনের বাংলা তাদের সামনে, তারা কি ধরনের বাংলা পরিকল্পনা করেন। সুমিতা, একটা প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে আপনারা কি মানে কোনো নেতাকে তৃণমূলে ভয় পাচ্ছেন, তাদের ঘরবন্দি করতে চাইছেন? কুণাল ঘোষ ডাইরেক্ট অভিযোগ করছেন বিজেপির কিছু নেতা তাদের ঘরবন্দি করার চেষ্টা করছে, তার মুখ বন্ধ করার চেষ্টা করছে। কুণাল ঘোষকে আমরা বন্দি করতে যাবো? কুণাল ঘোষকে তো এতদিন তৃণমূলই বন্ধ করে রেখেছিল, শুধু বন্ধ করে রাখেনি, তার কণ্ঠস্বরটাই বাজেয়াপ্ত করেছিল। যখনই নিয়ে আসতো সামনে তখনই পুলিশ মুখ দিয়ে একটা বিকৃত আওয়াজ করতো, নাহলে গাড়িতে চাপড় মেরে কুণাল ঘোষের কথা মানুষকে শুনতে দিত, মানে তোমাদের শুনতে দিত না। সেগুলো তো জনসমক্ষে হয়েছে। আমরা মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের পক্ষে, কুণালের এক্সপ্রেশনের পক্ষে। ইডি নোটিশ পাঠাচ্ছেন আপনারা, সিবিআই অনেক নোটিশ ইডি পাঠাচ্ছে। মতো আছে, সিবিআই মতো আছে, বিজেপির দুর্বল রাজনৈতিক সংগঠন নয়। এইসব ইডি সিবিআই সমস্ত কিছুর মাঝখান দিয়েই মানুষকে সঙ্গে নিয়ে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। ভারতবর্ষের সর্বাধিক রাজ্যে আমাদের সরকার, দেশের সবচেয়ে বেশি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আমরা পরিচালিত করছি।
তার জন্য কুণাল ঘোষকে বিজেপি এত বড় পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি, কুণাল ঘোষকে প্রতিপক্ষ করবে? আমরা কুণাল ঘোষের সুস্থ শরীর এবং কুণাল ঘোষের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি। তিনি ভালো সাংবাদিক ছিলেন, আবার লেখালেখিতে ফেরুন, আমরা সবাই অন্তর থেকে এটা চাই। বন্ধু মানুষ, আর কিছু বলছেন, কিন্তু বলেই যাচ্ছে, কোনোদিন কেউ বন্ধ করেনি। কেউ বলেছে কুণাল, আমরা এসবের মধ্যে নেই। আমরা চাই কুণাল ঘোষ প্রতিদিন সাংবাদিক সম্মেলন করুন, বিজেপিকে আবার মানে যত বেশি পরিমাণে আক্রমণ করুন, আমরা তাতেই খুশি। আর যত বেশি উনি আক্রমণ করবেন আমাদের ভোট তত বাড়বে। আমরা এরকম একটা জিনিস ছেড়ে দেবো। আরেকটা প্রশ্ন আপনাদের দুজনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েছে। আমরা সূত্রভাবে জানতে পারছি যে বয়স্কদের প্রার্থী করা হবে না, অব্যাহতি দেওয়া হবে, দুর্নীতি যাদের কাটমানির অভিযোগ তাদের প্রার্থী করা হবে না। এরকম আপনারা কি ভাবছেন? কাদের প্রার্থী করবেন? শিক্ষিত, ডাক্তার? আমরা আমাদের কাকে প্রার্থী করবো সেটা আমরা তোমাকে বলবো কেন? সেটা তো সেখানে ঠিক হবে না। আমরা সে একদম বন্ধ ঘরে, ঠান্ডা ঘরে তৈরি করবো, করে নিয়ে ঠিক সময় করবো। মানুষ হচ্ছে প্রার্থী এই নির্বাচন। এই লড়াইটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে মামাটি মানুষের লড়াই। এই লড়াইয়ে মামাটি মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস হারবে। আমাদের যে ব্রিগেড হচ্ছে, ব্রিগেড তো বিজেপির ব্রিগেড ছিল আগে, আমরা ডেকেছিলাম, কিন্তু মানুষের ব্রিগেড। এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গান গাইছে, বিভিন্ন জায়গায় ছন্দের কবিতা হচ্ছে, আমরা বহু জায়গায় জানি না, কিন্তু হচ্ছে। তার কারণ কি? আমাদের পরিবর্তন যাত্রা ছিল বিজেপির টাকা, বিজেপির টাকা পরিবর্তন যাত্রা মানুষের পরিবর্তন যাত্রা হয়ে গেছে। মানুষ এতে নেমে পড়েছে। এটা স্বতঃস্ফূর্ত মানুষের আহ্বান যে 44 বছর পরে এক দল দ্বারা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হবে। 4টে প্রজন্ম চলে গেছে খালি একটা শব্দ শুনতে শুনতে, স্টেপ মাদারলি অ্যাটিটিউড, বিমাতৃসুলভ আচরণ, কেন্দ্র রাজ্য সম্পর্ক, কেন্দ্র রাজ্য সংঘাত, জিএসটি নিয়ে সংঘাত, কেন্দ্রের বঞ্চনা, এই শুনতে শুনতে 4টে প্রজন্ম চলে গেছে, 4 দশক পেরিয়ে গেছে। তার থেকে মানুষ একটা অন্য স্বাদ পেতে চলেছে এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা চারিদিকে দেখা যাচ্ছে। সবিতা, শেষ প্রশ্ন। 23 মার্চ একটা আপনাদের কর্মসূচি শুরু করার কথা ছিল, লক্ষ্য সোনার বাংলা অভিযান, ইস্তাহারের জন্য জনমত সংগ্রহ। 20 মার্চ পর্যন্ত সেটা চলার কথা, এদিকে 27 মার্চ প্রথম দফার নির্বাচন। তাহলে ইস্তাহারের জন্য জনমত সমীক্ষার এই যে কর্মসূচি, সেটা কি 20 মার্চ অবধি চালানো হবে বা চালানো যাবে? উপায় কি? একবার পিছিয়ে তো একই তো সিস্টেম, একটু না গেলে দুদিনে এগিয়ে আসবে। এই কমা বাড়ার মধ্যে দিয়ে বিজেপি থাকবে, কিন্তু সকলকে নিয়ে ইস্তেহার তৈরি হবে। এই ইস্তেহারও মানুষের ইস্তেহার। কিন্তু এটাও যে ঠিক, যে এটা কি কারণে এটা একটু পিছিয়ে গেল। আমাদের কতগুলো গাড়ি ভাঙচুর করা হলো, এলইডি লুট করা হলো, কম্পিউটারগুলো লুট করা হলো, সেগুলো নিয়ে তার উপর আবার পুলিশ সেগুলোতে কোনো মানে প্রায় নিষ্ক্রিয় রয়ে গেল, সাইলেন্ট স্পেকটেটর, সিসিটিভি দেওয়া হলো, তাও কিছু করেনি। এখন শুনছি যে কি একটা দুটো নন ভেলেবল চার্জ দিয়েছে, আমরা চাপতে পারবো না, তো সেটাও দিকে। ঠিক আছে, চেষ্টা আগে হতে পারে, শুরুটা নির্ধারিত দিনে। এই দেখুন, একটা জিনিস হচ্ছে, একটা এটা না